আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। বিভেদ, প্রতিহিংসা, প্রতিশোধ জাতিকে শক্তিশালী করে না বললেন রাষ্ট্রপতি। মহানবীর আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ করে তরুণ প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ উদ্বুদ্ধ করতে আপনারা অনুপ্রাণিত করবেন। সংরক্ষিত নারী এমপিদের দায়িত্ব বন্টন নিয়ে অসন্তোষ বিরোধী দলীয় নেতার। যারা সংরক্ষিত নারী আসনের সদস্য রয়েছেন তাদের সবাইকে বিরোধী দলের আসনগুলোতে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখার চেষ্টা হচ্ছে, অভিযোগ নাহিদের। মানবাধিকার কমিশনের আইন তারা আগের আইনের থেকেও দুর্বল আইন করছে, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থাকে তারা টিকিয়ে রাখার চেষ্টা করছে সরকার। শেখ হাসিনা সহ জুলাই হত্যা মামলার সব অভিযুক্তকে ফেরত চায় সরকার, বললেন তথ্যমন্ত্রী। নেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণের ইচ্ছা। ক্রস ফায়ারে একরাম হত্যা, সাবেক এমপি বদি সহ 4 আসামি কারাগারে। 141 কোটি টাকা আত্মসাৎ, সাইফুজ্জামানের বিরুদ্ধে আরও 3 মামলা। এবং 1.5 যুগ আগে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার, নেওয়া হয়েছে গুলশান থানায়। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অতীতের কর্তৃত্ববাদ ও অন্যায় যেন ফিরে না আসে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিভেদ, প্রতিহিংসা, প্রতিশোধ জাতিকে শক্তিশালী করে না। তাই মহানবীর আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা এবং মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সিরাতুন্নবী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। গোটা পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত, অন্যায়, অবিচার ও পাপাচারে লিপ্ত মানবজাতি ঠিক তখনই তাদের সঠিক পথের সন্ধান নিয়ে হাজির হয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার পবিত্র ভূমিতে আরবি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্ম নিয়ে বিশ্বজাহান আলোকিত করেন। 63 বছর বয়সে একই দিনে ইন্তেকাল করেন বিশ্বের শ্রেষ্ঠ এই মানুষটি। মহানবীর জীবন আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুরু হওয়া 15 দিন ব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে এবং ইসলামের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহ অবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজ ব্যবস্থা পারস্পরিক অধিকার ও সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থানে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়। রাষ্ট্রপতি বলেন, ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি, কল্যাণ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে এবং ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বায়তুল মোকাররমে 25 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত ওয়াজ মাহফিল, সেমিনার সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার। এতে তরুণদের জন্য আরও থাকছে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্যালিগ্রাফি প্রদর্শনী ও মাসব্যাপী বইমেলা। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে
আগামীকাল সারা দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন ও ওফাত দিবসকে কেন্দ্র করে সরকারি বেসরকারিভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এদিন মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতির উদ্দেশ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়াও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতির উদ্দেশ্যে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। চট্টগ্রামের রাউজানের কাকতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে ৭৩তম পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী মাহফিল। বাদ জোহর খতমে কোরআন শরীফের মধ্য দিয়ে শুরু হয়ে বাদ এশা, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় এই আয়োজন। এর মাঝখানে ফয়েজে কোরআনের মাধ্যমে নূরে কোরআন বিতরণ এবং তাওয়াজ্জুহের মাধ্যমে নূর মোবারক বিতরণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন মোর্শেদে আজম বাত্তাজিল্লুহুল আলী। সভাপতিত্ব করেন মুনিরিয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুর। মিলাদ কিয়াম শেষে জাতি, দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মাদকমুক্ত সমাজ গড়তে নজরুল চর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত নজরুল বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রিজভী বলেন, শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বিকাশে নতুন করে অনুষ্ঠানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ইতিহাসে প্রথম রাষ্ট্রীয় উদ্যোগ নিয়েছিলেন। শহীদ জিয়ার রেখে যাওয়া অসমাপ্ত কাজের অংশ হিসেবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিশুদের মানসিক বিকাশে এ বছরকে নজরুল বর্ষ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনেকে এখনো এসে পৌঁছতে পারেননি। সমাজের মধ্যে অপরাধ প্রবণতা, ড্রাগ এবং মাদকের যে প্রভাব, এখান থেকে মুক্ত থাকতে হলে অবশ্যই নজরুলকে আমাদের চর্চা করতে হবে। শিশুদের জন্য লেখা নজরুলের কবিতা, নজরুলের গল্প, নজরুলের গান আমাদের বেশি করে চর্চা করতে হবে। এবার যে বর্ষ ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটি হচ্ছে নজরুল বর্ষ। তার পিতার যে কাজ, রেখে যাওয়া কাজ বা শুরু করা কাজ, দুটিকে তিনি আত্মস্থ করেছেন এবং তিনি নতুন কুকুরি স্পোর্টস, শুধু এটা সাংস্কৃতিক অনুষ্ঠান না, স্পোর্টস ঘোষণা দিয়েছেন। বিভিন্ন জেলায় নতুন করে স্পোর্টস হবে, মানে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সেটা সূচনা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তার পিতার মতো। 12 ফেব্রুয়ারি নির্বাচনে নানা আপত্তি সত্ত্বেও দেশ ও জাতীয় স্বার্থে ফলাফল মেনে নিয়েছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে হঠাৎ হাজির হয়ে তিনি কথা বলেন। এই সময় সংরক্ষিত নারী এমপিদের দায়িত্ব বন্টন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জামায়াত আমির। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে সরকার। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাংলা মোটর মোড়ে রূপায়ণ টাওয়ারে অবস্থিত এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামাতের আমির বিরোধী দলীয় সংসদ সদস্যদের উন্নয়ন বরাদ্দে বৈষম্য এবং সংরক্ষিত নারী আসনের সদস্যদের দায়িত্ব বন্টন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। নির্বাচনের ফলাফলের ব্যাপারে আমাদের যথেষ্ট রিজার্ভেশন ছিল, তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই নির্বাচনকে আমরা ফলাফলকে মেনে নিয়েছি। যারা সংরক্ষিত নারী আসনের সদস্য রয়েছেন তাদের সবাইকে বিরোধী দলের আসনগুলোতে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। সংবিধানে এই ধরনের কোনো প্রভিশন নাই,
অতীতেও বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে এর কোনো প্র্যাকটিস ছিল না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলোর একতাবদ্ধ থাকতে আহ্বান জানান। গোমের আইন তারা করছে, মানবাধিকার কমিশনের আইন তারা আগের আইনের থেকেও দুর্বল আইন করছে, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থাকে তারা টিকে রাখার চেষ্টা করছে সরকার। এদিকে দুপুরে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে মিয়া গোলাম পরোয়ার বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন সহ 6 দফা দাবিতে 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চের ঘোষণা দেন। 5ই সেপ্টেম্বর শনিবার সকাল 7টায় আমরা ঐতিহাসিক বহু আন্দোলনের স্মৃতিবিজড়িত শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব। সরকার সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে গণভোটের রায়কে এড়িয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এই লং মার্চকে আপনারা সফল করলেন। ওয়ালি সিদ্দিকী, RTV, ঢাকা। শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনা নয়, জুলাই হত্যা মামলায় বিদেশ পলাতক সবাইকে ফেরত আনতে চায় সরকার, এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্তালিব রহমান পার্থ। বলেন, ফ্যাসিস্টদের সমর্থকেরা রাষ্ট্রের বিরুদ্ধে গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বলেন, বর্তমান সরকার কিংবা প্রধানমন্ত্রীর দিক থেকে মিডিয়ার স্বাধীনতা বন্ধ করে দেয়া বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা নেই। তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিটিভি ও সরকারি মাধ্যমে এখন থেকে আনুপাতিক হারে বিরোধী দলগুলোর খবরও প্রচার করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বাট আমাদের তো দাবি একই একটাই, সেটা হলো যে শুধুমাত্র উনি কেন প্রত্যেককে আমরা ফেরত চাই। আমাদের ওই কোনো মানসিকতা নেই কাউকে বন্ধ করার, কাউকে থামিয়ে রাখার বা এটা, এবং আমাদের সরকারের মানে উপর পর্যায় থেকেই এই ধরনের কোনো মানসিকতা আপনারা এই 6 মাসে দেখতে পান। কক্সবাজারের টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হককে ক্রস ফায়ারে হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদ ও সাবেক এমপি বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে এ মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়। এদিকে গুমের মামলার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন মায়ের ডাক সংগঠনের সদস্যরা। GM মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 2018 সালের 27 মে রাতে ফোনে কক্সবাজারের টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হক তার স্ত্রী ও মেয়ের কথোপকথনের এই অডিও স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। র্যাবের কথিত বন্দুক যুদ্ধের আড়ালে হত্যার জীবন্ত সাক্ষী হয়ে আছে কল রেকর্ডটি। 24-এর গণঅভ্যুত্থানের পর ক্রসফায়ারের নামে আলোচিত এ হত্যার বিচার চলছে ট্রাইব্যুনালে। এ ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তা মিফতা উদ্দিন আহমেদ ও সাবেক এমপি বদিকে এ বিষয়ে করা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক আসামি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেয়। কাউন্সিলর একরামকে যখন ক্রসফায়ারের নামে তাকে মাদক দিয়ে মাদক কারবারি হিসেবে আখ্যায়িত করে তাকে যেভাবে ক্রসফায়ারে নাটক করে হত্যা করা হয়েছে, তখনকার সময়ে বাংলাদেশে অসংখ্য এরকম ঘটনা ঘটেছে। এদিকে গুমের মামলার অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাকের সদস্যরা। 150টি মামলার একটিরও তদন্ত এখন পর্যন্ত শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেন সংগঠনের সমন্বয়ক। অলরেডি ডিলেইড, তো সেই জায়গাতে ওই পদক্ষেপটা আমরা দেখতে পাচ্ছি না। কিছু কেসে আমরা বলবো না যে অনেক দূর এগিয়েছে, কিছু দূর এগিয়েছে ইনভেস্টিগেশন, বাট এখনো কিন্তু ফুল ক্লোজারে কোনো কেস যায়নি। তবে গুমের মামলাগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী শাসনামলের 250টি গুমের ঘটনা তদন্তে 5 বিশেষ তদন্ত কর্মকর্তা কাজ করছে। 5 জন ইনভেস্টিগেটিং অফিসার এই টোটাল বিষয়টি ইনভেস্টিগেশন করছেন। স্বয়ং চিফ প্রসিকিউটর থেকে শুরু করে আমাদের অন্যান্য প্রসিকিউটর তারা এটা সমন্বয় করছেন।
জিএম মাহমুদ, RTV, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে 141 কোটি টাকা পাচারের অভিযোগে আরও 3টি মামলা করেছে দুদক। এ নিয়ে জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে 600 কোটি টাকা লোপাটের অভিযোগে 33টি মামলা করল কমিশন। দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপপরিচালক আক্তারুল ইসলাম জানান, ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে 141 কোটি টাকা পাচারের অভিযোগে জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান সহ 2 জন আসামি করা হয়েছে। এছাড়া সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে ও পাবনার বেড়া পৌরসভার সাবেক মেয়র SM আসিফ শামসের বিরুদ্ধে সম্পদ বিবরণী জমা না দেয়ায় মামলা করেছে দুদক। $141 কোটি 20 লক্ষ টাকা উত্তোলনপূর্বক বিভিন্ন ব্যাংকে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করার প্রেক্ষিতে রূপান্তর করত UAE, UK, USA সহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগে অনুসন্ধানে প্রাথমিক সত্যতা প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আজকে 3টি মামলা দায়েরের সিদ্ধান্ত দিয়েছেন। রাজধানীর গুলশান থানার একটি প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত 8:30টার দিকে গুলশান 2 নম্বরের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার M তানভীর আহমেদ। তিনি জানান, 1.5 যুগ আগে গুলশান থানার একটি প্রতারণা মামলার 2 বছরের সাজাপ্রাপ্ত আসামি বিদিশাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে গুলশান থানা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। সায়েম, বিদিশা সিদ্দিক এখন কোথায় আছেন এবং কি বলছে পুলিশ, এ বিষয়ে আমাদের জানাবেন। জি সাদি, আপনি বলছিলেন যে বিদিশাকে রাজধানীর গুলশানে যে অ্যারাবিক রেস্টুরেন্ট, সেই অ্যারাবিক রেস্টুরেন্ট থেকে রাত 8:30 নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা পুলিশের সাথে এবং পুলিশের অন্যান্য সোর্সের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, বিদিশা সিদ্দিকের নামে কিন্তু 2008 সালে অর্থাৎ 111 সরকারের সময় তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা হয়েছিল। সেই মামলায় তাকে দোষী সাব্যস্ত করে 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেছে আদালত। আমরা এ বিষয়ে আমরা বিদিশার জানি আইনজীবী ছিলেন, আইনজীবী তার সাথেও আমরা কথা বলেছি। আইনজীবী আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এই মামলাটির রায়টি সাময়িক সময়ের জন্য স্থগিত ছিল এবং পরবর্তীতে তারা ওইভাবে গুরুত্ব না দেয়া এবং দেশে বিদেশে অবস্থান করার কারণে কিন্তু এই মামলায় তারা পার্টিসিপেট ওইভাবে করতে পারেননি এবং তারা প্রস্তুতি নিচ্ছিলেন যে চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যে তারা আইনি লড়াইয়ের জন্য তারা প্রস্তুতি নিয়েছিলেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। কিন্তু ইতিমধ্যে যেহেতু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং মামলার রায় হয়ে গিয়েছে, সে অনুযায়ী কিন্তু গুলশান থানা পুলিশ তাদের আইন অনুযায়ী তারা বিদিশা সিদ্দিককে কিন্তু গ্রেপ্তার করেছেন এবং আমরা সর্বশেষ যেটুকু জানতে পেরেছি, বিদিশা সিদ্দিক এখন পর্যন্ত গুলশান থানায় তিনি অবস্থান করছেন এবং নিয়ম অনুযায়ী যে পুলিশের যে প্রসিডিউর অনুযায়ী তাকে সকালবেলা আদালতে হাজির করা হবে এবং পরবর্তীতে আদালত সিদ্ধান্ত নেবেন, তাকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তো সাদিয়া, এই ছিল আমার কাছে গুলশান থেকে বিদিশা সিদ্দিকের ব্যাপারে সর্বশেষ তথ্য। সাদিয়া। ধন্যবাদ সায়েম। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রস্তাবিত ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি মক্কা চুক্তিতে বাংলাদেশকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে রিয়াদ। ঢাকা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করলেও এতে যুক্ত হওয়া মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার জটিল ভূ রাজনীতিতে বাংলাদেশের জন্য বড় ধরনের কূটনৈতিক পরীক্ষা তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, পাকিস্তান সহ 3 দেশের সামরিক জোটে ঢাকার অংশগ্রহণ প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণকে আরও জটিল করবে। একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলোর সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে ভারসাম্য বজায় রাখাও ঢাকার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। দেশব্যাপী তীব্র গ্যাস সংকট ও লোডশেডিং অব্যাহত রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের চাপ কম থাকায় অধিকাংশ শিল্প কারখানা ও CNG পাম্প কার্যত বন্ধ রয়েছে। কিছু পাম্পে সামান্য গ্যাস সরবরাহ থাকলেও
শিল্প কারখানার লরি ও পরিবহনগুলোতে গ্যাস দেয়ায় সাধারণ সিএনজি চালকদের অপেক্ষা হচ্ছে দীর্ঘ। এদিকে গ্যাস সংকটে থমকে গেছে শিল্পাঞ্চল টঙ্গী এলাকার কারখানাগুলোর উৎপাদন। অধিকাংশ কারখানা মালিক নিজেদের লোকসান কমাতে শ্রমিকদের সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন। এতে বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। $180 এমুকেরা পায়, সারাদিন 3 ঘন্টা 4 ঘন্টা বয়ে থেকে গ্যাস ঢুকে মাত্র 200-250 টাকা। এইভাবে তো গাড়ি গুড়ি চালানো সম্ভব হচ্ছে না। সব জায়গায় কি অবস্থা, ব্যাগ জায়গায় তো কালিয়াকৈর ডিস্ট্রিক্টের মধ্যে লরি মরি লাগে, তো গ্যাসে কোনো প্রেশার পাওয়া যায় না। গ্যাস তো সীমিত একবার হালকা পাতলা কোনো চলা, একবার নিলে মনে করেন যে আর সারাদিন চলা যায় না, 2বার 3বার লেও লাগে। সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের মুনাফার টাকা থেকে কোনো ধরনের হেয়ার কাট থাকছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। আগামী 1 সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী আমানতের মূল অর্থ তুলতে পারবেন। দুপুরে গভর্নর মুস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান শিকদার সাক্ষাৎ করেন। পরে বিজ্ঞপ্তিতে গভর্নর বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী হেয়ার কাট থাকবে না বলে ঘোষণা দিলেও আমানতকারীদের মধ্যে কিছু অস্পষ্টতা আছে। তাই সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারীকে হেয়ার কাট না থাকার বিষয়টি নিশ্চিত করবে বলেও জানানো হয়। 35,000 কোটি টাকা মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ন্যাশনাল পার্টনার্স মিট 2026 সম্পন্ন করেছে আর কেবলস ও আর শ্রমিকের মূল প্রতিষ্ঠান আর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড। দুপুরে রাজধানীর একটি হোটেলে দেশব্যাপী ছড়িয়ে থাকা কোম্পানির ব্যবসায়িক অংশীদার ও আর ইম্পেরিয়াল সদস্যদের নিয়ে ব্যবসায়িক সম্ভাবনা ও অগ্রযাত্রার দিক নির্দেশনা তুলে ধরতে এই আয়োজন করা হয়। এ সময় দেশ জুড়ে নির্বাচিত সেরা জোনাল ও ন্যাশনাল অংশীদারদের বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম হারেস আহমেদ, পরিচালক ও সিইও মাহবুব হোসেন মির্দা সহ পরিচালনা পর্ষদের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। গ্রিসের ক্রিট দ্বীপ উপকূল থেকে অন্তত 79 জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের বড় অংশই বাংলাদেশি ও সুদানি নাগরিক। ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোনে কালিমেনেস বন্দরের কাছে 2টি ট্রলার শনাক্ত হওয়ার পর এ উদ্ধার অভিযান চালানো হয়। মূলত লিবিয়া থেকে সমুদ্রপথে ইউরোপ প্রবেশের জন্য অভিবাসীরা এই পথ ব্যবহার করে। তবে সীমান্তে কড়াকড়ির কারণে সাম্প্রতিক সময়ে গ্রিসে অবৈধ অভিবাসী আসার হার প্রায় 31% কমেছে। কানাডা থেকে আমদানি করা গাড়ি ও যন্ত্রাংশের ওপর শুল্ক দ্বিগুণ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, আগামী 1 জানুয়ারি থেকে এই শুল্ক 25 থেকে বাড়িয়ে 50% করা হবে। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি অভিযোগ করেছেন, কানাডার গাড়ি শিল্প ধ্বংস করে দিতে চাইছেন ট্রাম্প। কার্নি বলেন, ওয়াশিংটন সঠিক মনোভাব নিয়ে এগিয়ে এলেই কেবল আলোচনায় ফিরবে অটোয়া। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বাণিজ্য সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ ছেড়েছেন তার দলীয় আইন প্রণেতারা। মধ্যবর্তী নির্বাচনের মাত্র 3 মাস আগে বিদেশি গরুর মাংস আমদানির সিদ্ধান্ত এবং কানাডার উপর নতুন শুল্ক আরোপের উদ্যোগে দেশীয় খামারিদের ক্ষতির আশঙ্কা রিপাবলিকান নেতাদের। এবার খেলার খবর। ফুটবল। ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে 28 সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ থমাস ডুলি। প্রাথমিক স্কোয়াডে নেই কোনো বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়। তবে হামজা চৌধুরী, শোভিত সোম ও ফাহামিদুল ইসলামরা ইন্দোনেশিয়া যাওয়ার আগে কিংবা ইন্দোনেশিয়ায় মূল দলের সঙ্গে যোগ দেবেন। স্কোয়াডে আছেন ডিসিপ্লিনারি ইস্যুতে দীর্ঘদিন দলের বাইরে থাকা গোলকিপার আনিসুর রহমান জিকো। বাকি 3 গোলকিপার হলেন মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদি হাসান শ্রাবণ। প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে জায়গা পেয়েছেন ফরওয়ার্ড সৌরভ দেওয়ান। সবশেষ বাংলাদেশ ফুটবল লিগে দ্বিতীয়ার্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।